সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর। আমি মনোজ দাস। গত সপ্তাহে ভারতের পিটিআই সংবাদ সংস্থার প্রতিনিধিকে একটি একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোট আনকোট, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে ভারত যা ভাবছে সেই ভাবনা ঠিক নয়। আমাদের আজকের প্রতিবেদন ডক্টর ইউনূসের এই বয়ানটি নিয়ে। আমরা দেখব ইউনূস সাহেবের দাবি সঠিক কিনা। আমি জানি না, অন্তত আমার চোখে পড়েনি যে ভারত সরকারের পক্ষ থেকে কেউ একথা বলেছেন যে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে। আমি জানি না। আসলে ইউনূস সাহেব পণ্ডিত ব্যক্তি তো, তিনি সব দেখছেন, সব বুঝতে পারছেন, কিন্তু কিছু করতে পারছেন না, বলতেও পারছেন না। বাঘের পিঠে চড়ার এই বিপদ, নামলেই বাঘ খেয়ে ফেলবে। সুতরাং ধরেই নেওয়া যায় কথাটা ভারত বলেনি, এটা তার নিজের কথা। নিজের গিল্ট কনসাসনেস থেকে এই কথাটা বলে ফেলেছেন, এবং যেহেতু কথাটা বেরিয়েছে তার মুখ থেকে এবং তিনি দেশের প্রধান, তাই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত। এটা যেমন তার জানার জন্য, তেমনি আমাদের সবার জন্য। তালিবানি দেশ আর ইসলামী দেশ এক নয়। পৃথিবীতে আরো অনেক ইসলামী দেশ আছে। প্রতিটি ইসলামী দেশের শাসন ব্যবস্থায় কম বেশি ইসলামী আইন কানুন বা শরিয়া আইনের প্রভাব আছে। তালিবানের সঙ্গে ফারাক হলো মাত্রাগত কারণে। মাত্রাগত। তালিবানরা কঠোরভাবে ইসলামী আইন প্রবর্তন করার পক্ষে, আর অন্যরা ততটা কঠোর নয়। তালিবানের সেই কঠোর ইসলামী আইনের প্রসঙ্গে আমরা পরে আসছি। তার আগে তালিবানের জন্ম নিয়ে দুটো কথা হোক। তালিবান শব্দটি এসেছে তালিব থেকে। তালিব একটি আরবি শব্দ, মানে ছাত্র। এর সঙ্গে আফগানদের পশতো যে ভাষা ওদের, সেই তার বহু বচনে যোগ হয়, যাকে আমরা বলি প্রত্যয়। সেই আন প্রত্যয় যোগ করে হয়েছে তালিবান। এই তালিবান যোগ করলে তার অর্থটা হচ্ছে কি? ছাত্রের দল বা ছাত্র দল। 1994 সালে আফগান যুদ্ধের সময় তালিবানের জন্ম একটি রাজনৈতিক দল হিসেবে। মূলত পূর্ব ও দক্ষিণ আফগানিস্তানের পশতুন এলাকার ছাত্ররা, যারা ইসলামিক স্কুলে বা মাদ্রাসায় শিক্ষিত, সেই সব ছাত্রদের নিয়ে তৈরি হয় এই তালিবান দলটি। মোল্লা ওমর ছিলেন এর নেতৃত্বে। ক্রমশ আফগানিস্তানের সারা সমস্ত অংশে ছড়িয়ে পড়ে দলটি, এবং 1996 সালে দলটি আফগানিস্তানে প্রথম ইসলামিক আমিরাত প্রতিষ্ঠা করে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তাদের শাসনকালে তালিবানরা শরিয়া বা ইসলামিক আইনের একটি কঠোর ব্যাখ্যা তৈরি করে ও সেটা প্রয়োগ করে দেশের মানুষের উপরে, দেশের উপরে। রাজনৈতিক বিরোধীদের গণহত্যা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের হত্যা ও অত্যাচার, সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ ধ্বংস করা, এসব ছিল তালিবানি শাসনের সিগনেচার, পরিচয়। তবে তাদের সবচেয়ে বড় পরিচয় ছিল মেয়েদের উপর জারি করা তাদের অগুন্তি বিধিনিষেধ। মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ, মেয়েদের বাড়ির বাইরে গিয়ে চাকরি করা নিষেধ, মেয়েদের পুরুষ সঙ্গী ছাড়া বাইরে যাওয়া নিষেধ। আবার পুরুষ সঙ্গী মানে যে কোনো পুরুষ নয়, একেবারে স্বামী কিংবা একেবারে ভাই, এরকম কিছু। সে ভাইয়ের আবার বয়স কম হতে হবে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঢেকে রাখা পোশাক পরে বেরোতে হবে মেয়েদের, এইরকম সব।
সঙ্গীত নিষিদ্ধ, ছবি আঁকা নিষিদ্ধ, এমনকি খেলাধুলাও নিষিদ্ধ। মেয়েদের জীবনে একটাই কাজ, সেটা হলো স্বামীর যৌন সঙ্গিনী হওয়া এবং সন্তান উৎপাদন করা। অবৈধ প্রণয় থাকুক না থাকুক, অভিযোগ উঠলে এবং সেই অভিযোগের সপক্ষে যদি সাক্ষী পাওয়া যায়, তাহলে প্রকাশ্যে চাবুক মারা, আর অপরাধের পরিমাণটা বেশি হলে প্রকাশ্যে পাথর ছুঁড়ে মেরে ফেলা, এই হলো শাস্তি। এরকম অজস্র ধরনের শাস্তির ব্যবস্থা। বিচারের জন্য কোনো আদালত নয়, অন্য কোনো আদালত নয়। আদালত হচ্ছে শরিয়া আদালত, ইসলামী আদালত। এইবার দেখা যাক আফগানিস্তানের তালিবানের সঙ্গে বাংলাদেশের মিল কোথায় এবং কতটা। প্রথম মিল ছাত্র নিয়ে। তালিব, কি অদ্ভুত সমাপতন দেখুন। আফগানিস্তানের তালিবান শাসন এনেছিল ছাত্ররা, বাংলাদেশের বর্তমান উথাল পাতালও সেটাও এনেছে ছাত্ররা। বাংলাদেশের এই ছাত্রদের তালিবান করার কৃতিত্ব যদিও অনেকটাই হচ্ছেন শেখ হাসিনার। বাংলাদেশের মাদ্রাসা ছাপ ছাত্রদের সাধারণ শিক্ষায় শিক্ষিত ছাত্রদের সঙ্গে সমান মর্যাদা, দুটো ডিগ্রি একই রকমের, সেই মর্যাদা দিয়েছিলেন শেখ হাসিনাজি। যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করলো, তাদের মধ্যে মাদ্রাসা ছাপ ছাত্রদের শতকরা ভাগ কত, সেই হিসাবটা আমার কাছে নেই। কারো কাছে আছে কিনা জানি না, তবে আমার বিশ্বাস সংখ্যাটা কম নয়। এই ছাত্র নেতাদের সৌজন্যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন পরিণত হলো হাসিনা হটাও আন্দোলনে, এবং তারপর থেকে দৌড় শুরু হয়েছে বাংলাদেশকে পুরোপুরি ইসলামী দেশ তৈরি করার দিকে। জামাতের ছাত্র শিবির নেতারা কিন্তু পরিষ্কার বলছে, হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে তারাই। আন্দোলনের শেষ পর্বে যেভাবে সহিংসতা ছড়িয়েছে, তাতে বোঝা যায় তাদের দাবি মিথ্যে নয়। সুতরাং তালিবানি রাষ্ট্র প্রতিষ্ঠার যেটা প্রাথমিক শর্ত, অর্থাৎ ছাত্রদের ভূমিকা, সেই ভূমিকার ব্যাপারে পাশ করেছে বাংলাদেশ। দ্বিতীয় শর্ত, রাজনৈতিক বিরোধীদের কোতল করা। এর জন্য প্রমাণ খুঁজে বেড়াবার দরকার নেই। স্বয়ং ইউনূস সাহেব নিজেই স্বীকার করেছেন সে কথা। কিভাবে? পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি নিজে বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হত্যার ব্যাপারে ভারত যা বলছে তা অতিরঞ্জিত। ধর্মের ভিত্তিতে নয়, তারা নিহত হয়েছে রাজনৈতিক কারণে। এই কথা বলে তিনি কিন্তু মেনে নিলেন যে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করা হয়েছে এবং হচ্ছে। অর্থাৎ বোঝা গেল বিরোধী রাজনীতির মানুষদের প্রাণ যাচ্ছে। এটা অবশ্যই আফগানিস্তানের মতো ব্যাপক নয়, তবে শুরুটা কিন্তু খুব একটা খারাপ নয়। এভাবে চলতে থাকলে তালিবানি আফগানিস্তান পর্যন্ত পৌঁছতে খুব বেশি দিন লাগবে না, যদি এইভাবে চলতে থাকে। এরপর আসে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও তাদের হত্যার প্রসঙ্গে। এই ব্যাপারে ডক্টর ইউনূস বারবার তার স্ট্যান্ড পাল্টেছেন। প্রথম দিকে মেনে নিয়েছেন যে এসব হচ্ছে, বন্ধ করতে বলেছেন। নিজে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন সম্প্রীতির বার্তা দিতে। এখন সেই জায়গা থেকে তিনি পিছিয়ে এসেছেন, বলছেন হ্যাঁ খুন হচ্ছে হিন্দুরা, অত্যাচারও হচ্ছে তাদের ওপর, তবে ধর্মের জন্য এসব হচ্ছে না, হচ্ছে তাদের রাজনীতির জন্য। অর্থাৎ তিনি যে মেনে নিলেন হত্যা ও অত্যাচারের যে কথা, সেটা যে শুধু সত্যি তা নয়, তিনি জাস্টিফাই করে ফেললেন। ডক্টর ইউনূস খুলনার উৎসব মণ্ডল
সে কিন্তু রাজনীতি করার বয়সে পৌঁছয়নি, সে করতো না রাজনীতি, তবু তাকে মরতে হলো। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে যেন রাজনীতির জন্য খুন করাটা তত অপরাধ নয়, তাই তো বললেন আপনি। এবার আসি সাংস্কৃতিক ও ঐতিহ্যমণ্ডিত স্মৃতিচিহ্ন বা স্থাপত্য সেসব ধ্বংসের ঘটনায়। আফগানিস্তানের প্রাচীন ও বিশাল বামিয়ান বুদ্ধ মূর্তি ভেঙে ফেলেছিল তালিবানরা। তারই একটা সংস্করণ দেখা গেল 5ই আগস্ট ঢাকায়। মুজিবুর রহমানের বিশাল মূর্তির মাথায় যখন হাতুড়ির ঘা পড়ছে, তার মাথায় লাথি মারছে ছেলেরা, প্রস্রাব করছে, পরে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে সেই মূর্তি। আমার মনে পড়ছিল বামিয়ানের বুদ্ধ মূর্তি ভাঙার কথা। সেখানে অবশ্য মূর্তিতে লাথি মেরে পা ব্যথা করেনি কেউ, মূর্তির মাথায় মূত্রত্যাগও করেনি। এটা বাংলাদেশ নতুন আবিষ্কার করেছেন। শুধু যে একটি মূর্তি ভাঙা হয়েছে তা তো নয়, আরো অনেক স্থাপত্য ভেঙে দেয়া হয়েছে। কারণটা একান্ত ইসলামী। ইসলাম মূর্তি বসানোর বিরোধী। এর জন্যে আপনাদের ঢাকার সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে সেই যে ন্যায়ের দেবী, তার মূর্তিটাও, সেই চমৎকার ভাস্কর্যটাকেও তুলে কোথায় সরিয়ে ফেলতে হয়েছে। বঙ্গভবন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার সমেত বহু ঐতিহ্যশালী সংগ্রহালয় ধ্বংস করা হয়েছে। কারণ তালিবানরাও তাদের প্রাচীন ঐতিহ্য ধ্বংস করে নতুন 100% ইসলামী ঐতিহ্য প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের নয়া তালিবানরা, তারা তো সে পথেই চলতে শুরু করেছে। সঙ্গীতকে নির্বাসনে পাঠিয়েছে আফগানিস্তানের তালিবান। যতদূর জানি 2021 সালে তালিবান পাকাপাকি ক্ষমতায় আসার পর জাতীয় সঙ্গীত বলে কিছু নেই সে দেশে। 2021-এর আগে ছিল। বাংলাদেশের নয়া তালিবানরা যে তাদের দেশে জাতীয় সঙ্গীত রাখবে তা মনে হচ্ছে না। ইতিমধ্যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিতে দেশকে মা বলা হয়েছে, সুতরাং এই গানটি বাতিল করতে হবে। এবং তার জন্য লড়াইও শুরু হয়ে গেছে। যে কোনোদিন ফরমান জারি হলে অবাক হবেন না। ফরমান জারি করে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা বাদ চলে যেতে পারে। এবং যতদিন না নতুন কোনো জাতীয় সঙ্গীত স্থির হয়, ততদিন জাতীয় সঙ্গীত থাকবে না। তার দরকারটাই বা কি? তবে জাতীয় সঙ্গীতে হাত এখনো পর্যন্ত না পড়লেও বিখ্যাত সঙ্গীত শিল্পী ও জলের গানের জন্য দুনিয়া জুড়ে খ্যাতি কুড়োনো রাহুল আনন্দের বাড়িটি তছনছ করে প্রায় 300টি বাদ্যযন্ত্র চুরমার করা হয়েছে। কারণ ইসলামের সঙ্গীত হারাম। সুতরাং দেশে কেন হবে গান বাজনার চর্চা? বাংলাদেশের জাতীয় পশু বাঘ। বাঘের ছবি ও খেলনা বাঘ নিয়ে বাংলাদেশ সমর্থকদের ক্রিকেট মাঠের যে কলরব, তাদের যে উচ্ছ্বাস, টিভির পর্দায় দেখে আমরা অভ্যস্ত। ইসলামী হিসেবে এটা অবশ্য অপরাধ। দুজন ক্রিকেটারকে জানি, নাম বলছি না, তারা এতই ধর্মপ্রবণ যে জার্সিতে বাঘের ছবি, বাংলাদেশের জাতীয় পশুর যে ছবি, বাঘের ছবিকে স্টিকার সেটে আড়াল করে মাঠে নামেন। এটাও কিন্তু তালিবানি ব্যবস্থার দিকে ইঙ্গিত দিচ্ছে। তবে এসব মোটামুটি চললেও বাংলাদেশের মহিলাদের জন্য বড় দুর্দশার দিন আসছে। 25-30 বছর আগে মুসলিম মহিলাদের মধ্যে বোরখা হিজাবের প্রচলন বাংলাদেশে প্রায় না থাকার মতোই ছিল। আমার সংগ্রহে 1970-এ মুক্তিযুদ্ধের সময় মুজিবুর রহমানের জনসভার বেশ কিছু ছবি আছে। হাজার হাজার মহিলা সেসব সভায় হাজির।
কিন্তু 5% মহিলাও বোরখার আড়ালে নেই, সবাই শাড়ি পরে আছেন। আর আজকের বাংলাদেশের মুসলিম মহিলাদের দেখুন, খুব কম মহিলাকে পাবেন বোরখা ছাড়া। মুসলিম মহিলাদের অতি দ্রুত বোরখা কিংবা চাদরে বন্দি করা হচ্ছে। যত দিন যাবে এটা আরো বাড়বে, এবং এমন দিন খুব দূরে নেই যেদিন বিচারের সাজা হবে বাংলাদেশের মহিলাদের বেত্রাঘাত, পাথর ছুঁড়ে মারা। দেশের কোনো কোনো জায়গায় যে এমন শাস্তি দেয়া হচ্ছে না তা কিন্তু নয়। অতএব তৈরি থাকুন সেই অনাগত ভবিষ্যতের জন্যে। অনাগত, তবে দূরে নেই, দূরাগত নয়। সুতরাং ইউনূস স্যার, আপনি বলুন আপনার দেশ আফগানিস্তানের দিকে যাচ্ছে কি না। তবে হ্যাঁ, যেতে দেখলেও কিন্তু স্বীকার করবেন না, খবরদার। যেমন উড়িয়ে দিচ্ছেন এখন সব, কিচ্ছু নয়, সব ভুল, তেমনই দিয়ে যাবেন। কারণ কি জানেন? কারণ বাঘের পিঠ থেকে নামলেই কিন্তু হালু, আপনি বাঘের পিঠে আর নন, আপনি চলে যাবেন বাঘের পেটে। শেষে একটা ভালো খবর দিই আপনার জন্য স্যার, আপনার দেশের তালিবানরা যতই চেষ্টা করুক, বাংলাদেশ কখনোই আফগানিস্তান হতে পারবে না। আফগানিস্তানের যা খনিজ সম্পদ আছে তাই দিয়ে ওদের কয়েকশো বছর আরামসে চলে যাবে, কিন্তু আপনার দেশের সম্পদ বছর ছাড়ুন, কয়েক মাস চলবে না। তালেবানরা কারো কাছ থেকে ভিক্ষা নেয় না। যখন দুর্ভিক্ষে মারা যাচ্ছে ওখানে, তখনও পর্যন্ত ভিক্ষা নেয়নি ইউনেস্কো থেকে, ইউএনও থেকে। তালিবানেরা ভিক্ষা না নিলে চলে, আপনার তালিবানদের আপনাদের ভিক্ষা না নিলে চলবে? যদি তেমন অবস্থা আসে, এখনকার মতো এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটি কথা বলার আছে। আপনারা জানেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি, গত 4 দিন ধরে প্রচুর মানুষ আমাদের সেই সমীক্ষায় সাড়া দিয়েছেন। আপনি যদি এখনো আপনার তালিকা না পাঠিয়ে থাকেন, তবে এখনই পাঠিয়ে দিন। খুব খাটুনির ব্যাপার নয়। পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্ট সেকশনে এবং পাঠিয়ে দিন। এই সঙ্গে সাবস্ক্রাইব করে দিন ক্যালকাটা ডায়ালগস নামে আমাদের এই চ্যানেলটি। এছাড়া আমাদের ইমেল আইডি calcatadialogsmanoj@gmail.com, এই ঠিকানায় পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।